ক্লাসে তোমাদের আবারও স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। যেহেতু বাড়িতে আছো, তবে খেয়াল রাখবে পড়ালেখা যেন থেমে না থাকে। যেহেতু অনলাইন ক্লাস, তাই আশা করব তোমার বাড়িতে ঠিকমতো পড়ছো। তবে তোমরা অ্যাক্টিভ কিনা বুঝতে পারছি না, কারণ তোমরা কিন্তু ফিডব্যাক দিচ্ছ না। যাই হোক, আগের ভিডিওগুলিতে প্রথম অধ্যায় সম্পর্কে আমি আলোচনা করেছি, আর আজকের ভিডিওতে আমি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পূর্বে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক। তবে এই অধ্যায় থেকে LAQ লং আনসার টাইপ কোশ্চেন থাকবে না, শুধুমাত্র MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং SAQ শর্ট আনসার টাইপ কোশ্চেন মিলে 3 + 3 = 6 এই 6টি প্রশ্ন থাকবে। তাই অধ্যায়টি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আলোচ্য বিষয় তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7। 1 নম্বর পয়েন্ট ঠান্ডা লড়াই। 1 নম্বর পয়েন্ট ঠান্ডা লড়াই। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে সমগ্র বিশ্ব দুটি পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল। একদিকে ছিল মিত্র শক্তি এবং অন্যদিকে ছিল অক্ষশক্তি। আমরা এটাও জানি যে যুদ্ধে অক্ষশক্তির বিরুদ্ধে মিত্র শক্তি জয়লাভ করেছিল। আর সমস্যাটা লেগেছিল এখানেই, কারণ মিত্র জোটভুক্ত সোভিয়েত রাশিয়া ছিল একমাত্র সমাজতান্ত্রিক দেশ, অপরদিকে মিত্র জোটভুক্ত আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ছিল ধনতান্ত্রিক দেশ। যুদ্ধে ব্রিটেন, ফ্রান্স কার্যত শক্তিহীন হয়ে পড়েছিল। এর ফলে বিশ্বব্যাপী মার্কিন আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। এইভাবে বিশ্বব্যাপী একাধিপত্য বিস্তারের মার্কিন প্রয়াস ব্যর্থ করে দেওয়ার সোভিয়েত রাশিয়ার যে উদ্যোগ নিয়েছিল তাকে বলি আমরা ঠান্ডা লড়াই। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ফেস সোভিয়েত রাশিয়া। তাহলে আমরা কি দেখলাম? এইভাবে বিশ্বব্যাপী একাধিপত্য বিস্তারের মার্কিন প্রয়াস ব্যর্থ করে দেওয়ার সোভিয়েত প্রচেষ্টার ফলে সমগ্র বিশ্ব কার্যত আবার একটি যুদ্ধের দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়, যেটি আমরা বলি ঠান্ডা লড়াই। নেক্সট, দুই নম্বর পয়েন্ট ঠান্ডা লড়াইয়ের অর্থ। ঠান্ডা লড়াইয়ের অর্থ ঠান্ডা লড়াইয়ের অর্থ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীর মধ্যে মতভেদ এবং বিতর্ক রয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দিক থেকে ঠান্ডা লড়াইয়ের অর্থ নিরূপণ করেছেন। যাই হোক, কেউ বলেছেন শীতল যুদ্ধ, কেউ বা বলেছেন মনস্তাত্ত্বিক যুদ্ধ, কেউ বা বলেছেন স্নায়ুযুদ্ধ। যাই হোক, ফ্রিডম্যান ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলে অভিহিত করেছেন এবং বার্নেট ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলে অভিহিত করেছেন। ঠান্ডা লড়াই কথাটি। নেক্সট পয়েন্ট, 3 নাম্বার, ঠান্ডা লড়াইয়ের
লড়াইয়ের উৎপত্তি। ঠান্ডা লড়াই কথাটি প্রথম চয়ন করেছিলেন ওয়াল্টার লিপম্যান এবং ঠান্ডা লড়াই কথাটির প্রথম প্রয়োগ করেছিলেন বার্নার্ড বারুস। তবে তিনি ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থাকে গরম শান্তি বলে অভিহিত করেছেন। লড়াই কথাটি প্রথম চয়ন করেছিলেন ওয়াল্টার লিপম্যান আর ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেছিলেন বার্নার্ড বারুস। তবে বার্নার্ড বারুস ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থাকে গরম লড়াইয়ের বিপরীত অবস্থাকে ঠান্ডা লড়াই বলে অভিহিত করেছেন। নেক্সট পয়েন্ট, লড়াইয়ে বিবর্তন। ঠান্ডা লড়াইয়ের বিবর্তন। 1 নম্বর পয়েন্ট, প্রথম পর্যায়ে 1945 থেকে 53, দ্বিতীয় পর্যায়ে 1950 থেকে 59, তৃতীয় পর্যায়ে 1959 থেকে 62, চতুর্থ পর্যায়ে 1962 থেকে 59, 62 থেকে 73, চতুর্থ পর্যায়ে পঁয়তাল্লিশ থেকে 49, 50 থেকে 53, 53 থেকে 59, 59, 59 থেকে 62, নেতার পর্যায়। নেতার পর্যায় 1962 থেকে 73, পঞ্চম তথা শেষ পর্যায়ে
তথা শেষ পর্যায়ে 1973 থেকে 1990 20 অক্টোবর। আচ্ছা, যাই হোক, ঠান্ডা লড়াই বিবর্তন। আচ্ছা, প্রথম পর্যায়ে 1945 থেকে 1949, দ্বিতীয় পর্যায়ে 1950 থেকে 1953, তৃতীয় পর্যায়ে 1953 থেকে 1959, চতুর্থ পর্যায়ে 1959 থেকে 1962, বেদাত পর্যায়ে 1962 থেকে 1973 এবং পঞ্চম তথা শেষ পর্যায়ে 1973 থেকে 1990 20 অক্টোবর। আচ্ছা, এই সমস্ত পর্যায়গুলি আলোচনা করার প্রয়োজন নেই, কারণ এই দীর্ঘ সময় 1945 থেকে 1990 2 অক্টোবর, এই দীর্ঘ সময় বিশ্বব্যাপী আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার যে দ্বন্দ্ব, সেটা নরমে গরমে বিকশিত হয়েছিল এবং সেটা নানা ঘাত এবং প্রতিঘাতের মাধ্যম দিয়ে প্রবাহিত হয়েছিল। অবশেষে 1990 সালের 2 অক্টোবর মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ এবং সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভের যৌথ ঘোষণায় ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। আচ্ছা, তবে থেকে 1973, তবে বেতার পর্যায়ে একটু আলোচনার প্রয়োজন আছে। বেতার পর্যায়ে আচ্ছা, বেতাত একটি ফরাসি শব্দ, যার অর্থ হলো পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কে যে উন্নতি, তাকে আমরা বলি বেতাত পর্যায়। আচ্ছা, পঞ্চম তথা শেষ পর্যায়ে কি হলো? এইভাবে নানা ঘাত এবং প্রতিঘাতের মধ্য দিয়ে অবশেষে 1990 সালের 2 অক্টোবর মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ এবং সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভের যৌথ উদ্যোগে বিশ্বব্যাপী দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতির অর্থাৎ ঠান্ডা যুদ্ধের অবসান হয়। আচ্ছা, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট 5, দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি। দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি। দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে মতাদর্শগত যে সংগ্রাম, তাকে আমরা বলি দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ছিল ধনতন্ত্রে বিশ্বাসী, অপরদিকে সোভিয়েত রাশিয়া ছিল সমাজতন্ত্রে বিশ্বাসী। তবে ঠান্ডা যুদ্ধের অবসানের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী এই দুই বৃহৎ শক্তির মধ্যে, অর্থাৎ সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুই বৃহৎ শক্তির মধ্যে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতির অবসান হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হয় এক মেরুকেন্দ্রিক বিশ্ব। অর্থাৎ এই দুটি
শেষে পতনের পর, অবশেষে সোভিয়েত রাশিয়ার পতনের পর নেতৃত্বে একবার বেনিফিশিয়াল। আচ্ছা, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট 6 নম্বর, জোট নিরপেক্ষ। জোট নিরপেক্ষ জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলন অথবা নির্জোট আন্দোলন। नॉन एलिगनेंट मूवमेंट। नॉन एलिगनेंट मूवमेंट জোট নিরপেক্ষ বা নির্জোট আন্দোলন অথবা নন এলিগনেন্ট মুভমেন্ট। আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন নেতৃত্বাধীন উন্নত দেশগুলিকে নিয়ে তৈরি হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড বা প্রথম বিশ্ব। সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে গঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্ব বা সেকেন্ড ওয়ার্ল্ড। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার সদ্য মুক্তিপ্রাপ্ত স্বাধীন, অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলিকে নিয়ে তৈরি হয়েছিল তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড। এই তৃতীয় বিশ্বের নেতৃত্বে গঠিত হয়েছিল জোট নিরপেক্ষ বা নির্জোট আন্দোলন। তবে আমরা জানি এই আন্দোলনের জনক ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি ছাড়াও যে সমস্ত রাষ্ট্রনেতা এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা হলেন, নাম্বার 1 মিশরের রাষ্ট্রপতি গামাল আব্দুল নাসের। 2 নম্বর ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আহমেদ সুকর্ণ। 3 নম্বর যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো। এবং ঘানার রাষ্ট্রপতি কোয়ামি নক্রুমা। তাহলে দেখতে পাচ্ছ যে পণ্ডিত জওহরলাল নেহরু ছাড়াও জোট নিরপেক্ষ আন্দোলনে
বিশ্বব্যাপী যে সমস্ত রাষ্ট্রনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন মিশরের রাষ্ট্রপতি গামাল আব্দুল নাসের, ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আহমেদ সুবর্ণ, যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো এবং ঘানার রাষ্ট্রপতি কোয়ামি নক্রুমা প্রমুখ। তবে জোট নিরপেক্ষতার অর্থ হলো মার্কিন জোট এবং সোভিয়েত জোট, এই দুই জোট থেকে সমদূরত্ব বজায় রাখা। তবে জোট নিরপেক্ষতার মানে এই নয় যে কোনো জোটে থাকা যাবে না। পণ্ডিত নেহরুর ভাষায় তিনি বলেছিলেন যে আমরা অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে থাকব। অর্থাৎ বিশ্বব্যাপী যেখানে যেখানে ন্যায়নীতি, স্বাধীনতা, সাম্য, সমানাধিকার, জীবন এবং সম্পত্তি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেখানে আমরা অবশ্যই নিরপেক্ষ থাকতে পারি না। তবে এই জোট নিরপেক্ষ আন্দোলনের অনেক উদ্দেশ্য, নীতি বা লক্ষ্য রয়েছে। তবে বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। নেক্সট পয়েন্ট, পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতি, পঞ্চ অর্থাৎ পাঁচ, শিল অর্থাৎ শিলা মানে পাথর, মানে পাথরের উপর খোদাই করা পাঁচটি নদী, যার সূত্রপাত হয়েছিল ইন্দোনেশিয়ার পাঞ্চেত শিলার অনুকরণে। এই পঞ্চশীল থেকে পরবর্তীকালে 10 শিল বলে একটি নীতি চালু হয়েছিল তৃতীয় বিশ্বের মধ্যে, বিশ্বব্যাপী। যাই হোক, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অন্যতম অঙ্গ হল পঞ্চশীল নীতির প্রয়োগ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাই, এদের মধ্যে 1954 সালে তিব্বতকে নিয়ে ভারত এবং চীনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটাকে বলা হয় পঞ্চশীল নীতি। এই পঞ্চশীলের 5টি নীতি হল: 1 নম্বর, পারস্পরিক ভৌগোলিক পারস্পরিক ভৌগোলিক ভূগোলগত অক্ষুণ্ণতা এবং অক্ষুণ্ণতা ও সার্বভৌমত্ব অবস্থান, পারস্পরিক শান্তি ও সমঝোতা।
পঞ্চশীলের যে 5 নীতি আমি বললাম, নাম্বার 1 পারস্পরিক ভৌগোলিক ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা ও সার্বভৌমিকতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন। নাম্বার 2 পারস্পরিক শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করা। নাম্বার 3 পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান। নাম্বার 4 একে অপরকে আক্রমণ না করা। নাম্বার 5 অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ইত্যাদি। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। ওকে, থ্যাংক ইউ। আজকে এটুকুই। আবার বলছি, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, লেখাপড়াটা চালিয়ে যাবে, পিতা মাতার অবাধ্য হবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।